নমস্কার। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। উত্তরাখণ্ড সরকার ইউনিফর্ম সিভিল কোড তারা ইতিমধ্যেই এই ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এসেছে। উত্তরাখণ্ড সরকার পুষ্কর সিং ধামি তিনি আত্মবিশ্বাসী যে এই অভিন্ন দেওয়ানি বিধি তারা তাদের রাজ্যে চালু করে দেবেন এবং ইতিমধ্যেই সেই বিধি প্রস্তুত হয়ে গিয়েছে। তাতে দেখা যাচ্ছে যে বিবাহ তো বটেই, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার এবং লিভ ইন এই সমস্ত বিষয়গুলোই রয়েছে। তবে একটা বিষয়, কি এই অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড এটা জানতে চাইবেন তো? নিঃসন্দেহে জানাবো। সেটা জানানোর জন্যই আমার আজকের এই ভিডিও। কিন্তু তার আগে একটু জানিয়ে দিই উত্তরাখণ্ড সরকার ঠিক যে বিলটা নিয়ে এসেছে এই যে বিধি তারা যে নিয়ে এসছে সেই বিলে ইউনিফর্ম সিভিল কোড বিলে কি রয়েছে না এই বিষয়গুলো যেমন রয়েছে এই উত্তরাধিকারী পাওয়া সম্পত্তি, বিবাহ, বিচ্ছেদ এবং যেটা সবচেয়ে আশ্চর্যের বিষয় এবং যেটা চর্চা হচ্ছে যেটা নিয়েও লিভ ইন, আপনি যদি লিভ ইন করতে চান উত্তরাখণ্ডে গিয়ে বা আপনি যদি সেখানকার বাসিন্দা হন তাহলে এই ইউনিফর্ম সিভিল কোড মেনেই করতে হবে এবং সেক্ষেত্রে সম্মতিপত্র দিতে হবে। বিবাহের ক্ষেত্রে যেমন বয়স থাকে এক্ষেত্রেও কিন্তু 21 বছর বলে দেওয়া হয়েছে। তার নিচে হলে বাবা মায়েরও সম্মতিপত্র লাগবে এবং আপনি কার সঙ্গে থাকছেন, কোথায় থাকছেন, আপনাদের সন্তান যদি হয়ে যায় এই লিভ ইন টাইমে সেই সন্তানের অধিকারও কিন্তু বাবাকে নিতে হবে, অর্থাৎ তার দায়িত্বও নিতে হবে এবং বাবা বা মায়ের যদি সম্পত্তি থাকে সেই সম্পত্তির অধিকারী ওই লিভ ইন থাকাকালীন যে সন্তান বা সন্ততি হবে তাকে কিন্তু সেই সম্পত্তির ভাগ দিতে হবে। এমনই বেশ কিছু বিধি রচনা করা হয়েছে। কিন্তু কি এই ইউনিফর্ম সিভিল কোড সেটাই বোঝানোর চেষ্টা করা আজকের এই ভিডিওর মাধ্যমে। আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমি আপনাদের শুরুতেই জানিয়ে রাখবো যে এই ইউনিফর্ম সিভিল কোড এত সোজা বিষয় নয়, ফলত আমি আপনাদের সামনে সহজ সরল করে বোঝানোর একটা চেষ্টা করব, যেভাবে আমি অন্তত বুঝেছি সেটাই আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করব। আহ এটা ভাস্ট বিষয়, আরো অনেক পড়াশোনা করতে হবে, আমাকেও করতে হবে, আপনাদেরকেও করতে হবে, সেই সুযোগটা কিন্তু থাকছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অভিন্ন দেওয়ানি বিধি, ইউনিফর্ম সিভিল কোড এমন একটি আইন যেটা গোটা দেশের সমস্ত মানুষের ক্ষেত্রেই এক হবে। এক দেশ এক আইন। গত কয়েকদিন ধরে বা এই কয়েক বছর ধরে কিন্তু আমরা এই বিষয়গুলোর সাথে অনেক পরিচিত। এক দেশ এক নির্বাচন, এক দেশ এক আইন। কারণ বর্তমান মোদী সরকার চাইছেন গোটা দেশের মানুষের জন্য একটাই আইন থাকবে। এক দেশ এক আইন। আমাদের দেশে এরকম কিন্তু বহু আইন রয়েছে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর জন্য, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জন্য বিশেষ করে এই আইনগুলো রয়েছে। যদিও একটা বিষয় বলে রাখার বিষয় যে এই আইন কিন্তু কোনোভাবেই ফৌজদারি আইন নয়। কারণ আমাদের দেশে আদালত যেমন এই সিভিল কোড যেমন রয়েছে পাশাপাশি অর্থাৎ দেওয়ানি কোড, ফৌজদারি কোড রয়েছে এবং এক্ষেত্রে রাজস্ব কোডও রয়েছে। ৩টি আদালতকে ৩টে ভাগে ভাগ করা যেতে পারে। তো এই অভিন্ন দেওয়ানি বিধি বা দেওয়ানি বিধি কোনগুলোর মধ্যে পড়ছে? এই যে ধরুন আমার আপনার যে সম্পত্তি, এই সম্পত্তির উত্তরাধিকার কে হবে? ভাগ কে কাকে কতটা দেবে? আমি বা আপনি বিবাহ করব, কোন নিয়মে বিবাহ করব এবং এই বিভিন্ন সম্প্রদায়ের ক্ষেত্রে তো বিবাহের ক্ষেত্রে, বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে এক রকম নিয়ম রয়েছে। তো সেই বিষয়গুলোকে এক জায়গায় আনার জন্য অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রেই যাতে একই নিয়ম হয় সেই কারণেই কিন্তু এই ইউনিফর্ম সিভিল কোডের তাকে নিয়ে আসা। যদিও এর পেছনে রাজনীতি রয়েছে বলে অনেকে মনে করেন, কারণ বিভিন্ন সময়ে রাজনীতির বাঁকে পড়ে এর মোড় ঘুরে গিয়েছে। অর্থাৎ এই যে বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকারে পাওয়া সম্পত্তি, দেবোত্তর সম্পত্তি কিংবা যদি আপনি লিভ ইন করেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই ইউনিফর্ম সিভিল কোডের আন্ডারে পড়বে। ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এই বিল পাশ করিয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলি কেউ সমর্থন করেছিল, কেউ সমর্থন করেনি। তাদের কারো দাবি ছিল, বিশেষ করে বিরোধীদের দাবি ছিল যে এই সময়ের নিরিখে এই ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসার এতটা জরুরি ছিল না, তার থেকে অনেক বেশি জরুরি এদেশের খাদ্য, বস্ত্র, চাকরি এই সমস্ত বিষয়গুলো। কারণ যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে কিংবা চাকরির যে হাহাকার
সেই বিষয়গুলোকে কোথাও গিয়ে পাশ কাটিয়ে সরকার ইউনিফর্ম সিভিল কোড নিয়ে উঠে পড়ে লেগেছে এবং এক্ষেত্রেও একটা মেরুকরণের রাজনীতির একটা অভিযোগ উঠেছিল। এই রাজনীতির অভিযোগ কিন্তু নতুন নয়, এই রাজনীতির অভিযোগ কিন্তু পূর্বে, অর্থাৎ যে কারণে এই ইউনিফর্ম সিভিল কোড তাকে নিয়ে আসার একটা চেষ্টা বা এই বিষয়টি নিয়ে কথা হয়েছিল, সেটা কিন্তু একেবারে আমরা যদি দেখি একেবারে শুরুতেও রয়েছে। কারণ শুরুতে কোথায় না, আমাদের সংবিধানের ৪৪ ধারাতেই বলা রয়েছে যে ইউনিফর্ম সিভিল কোড আনার চেষ্টা করবে রাষ্ট্র। তবে যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই বিষয়টি এসেছে তা হচ্ছে ১৯৭৮ সালে শাহবানু মামলা। শাহবানু একটা মহিলা, মুসলিম মহিলা, তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। বিবাহ বিচ্ছিন্না মহিলা তিনি ছিলেন সে সময় এবং ৬২ বছরের ওই মহিলা তিনি আদালতকে জানিয়েছিলেন যে তিনি বিবাহ বিচ্ছিন্না, তার ৫টি সন্তান রয়েছে। ফলত তাকে এই মুসলিম ল বোর্ড অনুযায়ী মুসলিমদের জন্য আলাদা যে ল রয়েছে, অর্থাৎ এই সমস্ত সামাজিক ক্ষেত্রগুলোর এই বিবাহ বিচ্ছেদ কিংবা সম্পত্তির উত্তরাধিকার, এই সমস্ত বিষয় মুসলিম পার্সোনাল ল বোর্ড যে রয়েছে সেই ল অনুযায়ী যে খোরপোশের কথা বলা হচ্ছে সেটা যথেষ্ট নয় এবং এই বিষয়ে আদালত তাকে কি সুরাহা দিতে পারে সে কারণেই কিন্তু তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং ১৯৮৫ সালে সুপ্রিম কোর্ট তাকে দিশাও দেখিয়েছিল। সুপ্রিম কোর্ট বলেছিল যে যথোপযুক্ত পরিমাণে কিন্তু এই শাহবানুকে খোরপোশ দিতে হবে, যদিও তার মধ্যেখানে কিন্তু ইন্টারভেন করেছিলেন রাজীব গান্ধী। ১৯৮৫ সালে এই যখন সুপ্রিম কোর্ট এই যুগান্তকারী একটা নির্দেশ দিয়েছিল সেই সময় রাজীব গান্ধীকে কেউ বুঝিয়েছিলেন যে বা তার উপরেও একটা প্রেশার ছিল, তৎকালীন প্রধানমন্ত্রী তিনি তড়িঘড়ি মুসলিম মহিলাদের জন্য প্রোটেকশন আইন সম্বলিত একটি বিল নিয়ে আসেন, বিল পাশও হয়। ফলত সেই সময় এই সুপ্রিম কোর্টের যে এই যুগান্তকারী ভার্ডিক্ট সেটা ধামাচাপা পড়ে যায়। আবার এ নিয়ে এই বর্তমান নরেন্দ্র মোদী সরকার তারা এই নিয়ে সোচ্চার হয় এবং তাদের যে ইস্তাহার ছিল নির্বাচনী ইস্তাহার, সেই নির্বাচনী ইস্তাহারেও কিন্তু এই অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিয়ন সিভিল কোড সেটা কিন্তু ইউনিফর্ম মাফ করবেন, ইউনিফর্ম সিভিল কোড সেটা কিন্তু তারা করবেন, সেই ইস্তাহারে সেটা প্রকাশ করেছিলেন। এই ইউনিফর্ম সিভিল কোড যদি হয় তাহলে কি হবে যে বিবাহ বিচ্ছেদ বা বিবাহের ক্ষেত্রে একজন হিন্দু পুরুষ বা হিন্দু মহিলা যে আইনের বশবর্তী হয়ে তিনি যে আইনের মাধ্যমে তিনি বিবাহ বিচ্ছেদ করবেন বা বিবাহ করবেন, একজন মুসলিম ব্যক্তির ক্ষেত্রেও তাই, কিংবা অন্যান্য ধর্মাবলম্বী মানুষের ক্ষেত্রেও সেই একই আইন প্রযোজ্য হবে। কিন্তু এই মুহূর্তে কিন্তু গোটা দেশে এক্ষেত্রে বিভিন্ন সম্প্রদায় বা বিভিন্ন ধর্মের ক্ষেত্রে বিভিন্ন আইন রয়েছে। এমনকি দেখা যায় যে এই ইউনিফর্ম সিভিল কোড যদি না হয় তাহলে কিন্তু দেখা যাবে যে বিভিন্ন, আমরা জানি যে এর বিষয়ে যদিও একটা বিষয় একটু বলে রাখা উচিত যে এটাকে কিন্তু একেবারে হিন্দু মুসলিম এইভাবে ভাবলেও যেমন হবে না, আবার সেই ভাবনাটাকে দূরে রেখেও এটা করা হচ্ছে এমনটাও নয়। কোথাও প্রচ্ছন্নভাবে হলেও এই বিষয়টি রয়েছে। কিন্তু আমাদের দেশ তো বৈচিত্র্যের মধ্যে ঐক্য। দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন উপজাতির মানুষ বাস করেন, এই মেঘালয়, নাগাল্যান্ডে। তাদের বিভিন্ন আইন রয়েছে, নিজস্ব আইন রয়েছে, কিংবা আদিবাসী সমাজ যারা রয়েছে তাদেরও নিজস্ব আইন রয়েছে। ফলত এই সমস্ত বিষয়গুলোকে একটা জায়গায়, একটা ছাতার তলায় আনার জন্যই এই ইউনিফর্ম সিভিল কোড। একটা বিষয় বলে রাখা উচিত এক্ষেত্রে, এই ইউনিফর্ম সিভিল কোড আমাদের দেশের একটি রাজ্যে কিন্তু অনেকদিন আগে থেকেই চালু রয়েছে, একেবারে ব্রিটিশ জমানা থেকে, গোয়াতে। কারণ সেখানে ব্রিটিশ শাসন ছিল না, পর্তুগিজদের শাসন ছিল, ফলত সেখানে কিন্তু এই ইউনিফর্ম সিভিল কোড সেখানে রয়েছে। আজকে উত্তরাখণ্ড সেখানে আনার এই আইন আনছে, কিন্তু গোয়াতে অনেকদিন আগেই রয়েছে। তবে কেন্দ্রীয় সরকার এই ইউনিফর্ম সিভিল কোড বা এই যে বিল পাস হয়েছে, কিন্তু এর বিধি কিন্তু এখনো পর্যন্ত তৈরি হয়নি, ঠিক যেভাবে সিএএ এর বিধিও এখনো তৈরি হয়নি। লোকসভা নির্বাচনের আগে এ বিষয়ে আবারও চর্চা হচ্ছে, যেমন সিএএ নিয়ে চর্চা হচ্ছে, ইউনিফর্ম সিভিল কোড নিয়েও চর্চা হচ্ছে। বিশেষ করে উত্তরাখণ্ড সরকারের এই পদক্ষেপের পরে তো চর্চা হচ্ছে। সে কারণেই আমার আজকের এই ভিডিও করা। ফলত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে ইউনিফর্ম সিভিল কোড বিষয়টা আসলে কি হতে চলেছে বা কি চাওয়া হচ্ছে। তবে এতে এই উত্তরাখণ্ড সরকার যখন এই বিল পেশ করছে তখন কিন্তু মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা সোচ্চার হয়েছে এর বিরোধিতায়।
বলছে এভাবে হতে পারে না, কোথাও গিয়ে সমস্যা তৈরি হবে। এবং আমরা দেখেছি যে এই বিষয়গুলো অত্যন্ত সেন্সিটিভ বিষয়। ইতিমধ্যেই মণিপুরে সেখানেও কিন্তু এই জাতিগত একটা বিষয় রয়েছে, ফলত সেখানে এখনো পর্যন্ত মণিপুরকে শান্ত করা যায়নি। রাজ্যের সরকার কিন্তু কেন্দ্রের সরকার তারা কেউই কিন্তু মণিপুরের পরিস্থিতি শান্ত করতে পারেনি। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এই ইউনিফর্ম সিভিল কোড যদি আবার আইন বলবৎ হয়ে যায়, আইনের ধারা একেবারে কেন্দ্রীয় স্তরে লাগু হয়ে যায়, তাহলে কিন্তু একটা আশঙ্কা থেকেই যায়। কিন্তু তার থেকেও বড় বিষয় যে কোন কোন বিষয়গুলো এর মধ্যে আসবে, কেনই বা এর দরকার রয়েছে। আমি বহু মুসলিম মহিলা বা পুরুষের মুখেও কিন্তু শুনেছি যে গোটা দেশে কেন একই আইন হবে না। এটা তো ঠিকই। তবে এই করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে রিফর্ম। আমরা দেখেছি যে হিন্দু ধর্মের মধ্যেও কিন্তু অনেক রিফর্ম হয়েছে। কারণ একটা সময় ভেবে দেখুন, আমাদের ঘরের মহিলাদেরকে কিন্তু সতী হয়ে দাহ হতে হতো। সতীদাহ প্রথা প্রচলন ছিল হিন্দু ধর্মে। কিন্তু রাজা রামমোহন রায় তিনি এই সতীদাহ প্রথার রোধ করেন। অর্থাৎ আমাদের ধর্ম থেকে এমন একজন পুরুষ উঠে গিয়েছিলেন এবং যিনি এর প্রতিবাদ করেছিলেন এবং এটিকে আইনে পরিণত করেছিলেন যে এই প্রথা চলবে না। সেই সময় অবশ্য বিষয়টা এত সহজ ছিল না। তাকেও অনেক ঝড় ঝাপটার মধ্যে দিয়ে চলতে হয়েছে। হয়তো তাকে প্রাণে হত্যা করা হয়নি, বাকি বাকি সমস্ত কিছু কিন্তু তাকে সহ্য করতে হয়েছিল। তার কয়েক বছর পরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বিধবা মহিলাদের বিবাহ প্রচলন করেছিলেন। তাকেও কিন্তু অনেক কিছু সহ্য করে এই বিধবা বিবাহ প্রচলন করতে হয়েছিল, আইনে পরিণত করতে হয়েছিল। ফলত আইনের বদল কিন্তু এভাবে হয়। একটা অংশের বক্তব্য যে এভাবেও তো হতে পারত, যে একেবারে একটা বিল নিয়ে এসে আইন করে কোথাও গিয়ে চাপিয়ে দেওয়া নয়। ধীরে ধীরে যে ধর্মের বা যে এই পার্সোনাল ল গুলোর ক্ষেত্রে যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে রেকটিফাই করে বা যখন যখন কেস টু কেস, অর্থাৎ এক্ষেত্রে বলা যেতে পারে স্টাডি করে তখন তখন বদল করলে এবং সেটাকে যদি স্বাগত জানানো হয়, তাহলে বোধহয় ব্যাপারটা অনেক সহজ সরল হতো। কিন্তু এই কেন্দ্রের মোদী সরকার তারা সিদ্ধান্ত নিয়েছে যে অভিন্ন দেওয়ানি বিধি তারা আনবেই এবং ইতিমধ্যে বিল হয়েছে, যদিও সেটি লাগু হয়নি। তো অভিন্ন দেওয়ানি বিধি হচ্ছে সেটাই, অর্থাৎ যেটা ফৌজদারি নয়, কিন্তু অর্থাৎ ক্রাইম বা ফৌজদারি এই আইনের মধ্যে আসছে না। ইতিমধ্যে কিন্তু এই ফৌজদারি আইন নিয়েও কিন্তু, অর্থাৎ যে ইন্ডিয়ান পিনাল কোড রয়েছে আইপিসি, তারও বদল হচ্ছে, কারণ ইতিমধ্যেই কেন্দ্রের সরকার ন্যায় সংহিতা বিলও পাশ করিয়ে ফেলেছে। সেটাও কিন্তু আইনে পরিণত হয়ে গেছে, রাষ্ট্রপতির সাইন হয়ে গিয়েছে। তো সেদিকেও একটা বদল আসছে। আবার এই অভিন্ন দেওয়ানি বিধির মাধ্যমে এই বিবাহ সংক্রান্ত আইনও কিন্তু বদল হতে চলেছে। বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, অর্থাৎ আপনার সম্পত্তির উত্তরাধিকারী বা উত্তরাধিকার কে হবেন। আরেকটা বিষয় বলে রাখা যে আমাদের হিন্দুদের মধ্যে বিশেষ করে বলুন, আপনার বা আমার ক্ষেত্রে দেখা যায় যে আমরা বাবার যা সম্পত্তি ছিল সেই সম্পত্তির উত্তরাধিকারী হয়ে থাকি। এইভাবেই চলতে থাকে। কিন্তু এমন অনেক আ সম্প্রদায় রয়েছে যারা হয়তো মায়ের দ্বারা প্রাপ্ত সম্পত্তির উত্তরাধিকার হয় এবং আমাদের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য হতে পারে। অভিন্ন দেওয়ানি বিধিতে কিন্তু সে ব্যাপারে কি আইন করা হতে পারে বা কি বিধি হবে সেটা আ দেখতে হবে। সেইগুলোকে কোথাও গিয়ে সর্টেড আউট করা হয় কিনা। এবং আরেকটা বিষয়, এই লিভ ইনটাও কিন্তু এর মধ্যে চলেই আসছে, যেটা উত্তরাখণ্ড সরকার বলেছে যে কোন কোন আইনে বেঁধে দেওয়া হচ্ছে, কোন কোন ধারা প্রযোজ্য হবে যদি এই যে লিভ ইন পার্টনার যদি কে তার সম্পর্কে যদি কোনো নোটিফিকেশন না দেওয়া হয়, সম্মতি না নেওয়া হয়, তাহলে কিন্তু তার জেলও হতে পারে এবং জরিমানাও হতে পারে। ফলত আপনি কাকে বিয়ে করছেন বা বিয়ে করছেন কিনা, এবং এই যে আপনারা বিয়ে না করে থাকছেন, যদি থাকতে চান, কার সঙ্গে থাকছেন, সে কোন ধর্মের, কোন সম্প্রদায়ের, কত বয়স, এই সমস্ত ডিটেল কিন্তু আপনাকে জানাতে হবে। বিষয়গুলো আ কিছুটা যেমন কোথাও কোথাও একেবারে মনে হচ্ছে যে হ্যাঁ, এটা তো হওয়াই উচিত। গোটা দেশে এক দেশ এক আইন কেন হবে না? এই বিষয়গুলোর ক্ষেত্রে। কারণ অনেক সময় দেখা যায় বিশেষ করে মুসলিম মহিলাদের ক্ষেত্রে এই যে আ তাৎক্ষণিক তালাক কিন্তু যদিও এখন উঠে গিয়েছে। কারণ এক্ষেত্রেও একটি মামলা রয়েছে। আ সায়রা বানু কেস। সেখানে ২০১৬ সালে সায়রা বানু মামলা করেছিলেন যে তার হাসব্যান্ড তাকে তালাক দিয়ে দিয়েছেন। ফলত তিনি অথৈ জলে পড়ে গিয়েছেন। তিনি কি করবেন? সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট ছিল
যে এই তাৎক্ষণিক তালাক অসাংবিধানিক এবং বর্তমান সরকার অর্থাৎ মোদী সরকার সেটাকে স্বাগত জানিয়ে এ ব্যাপারে কিন্তু আইনও করে ফেলেছে। ফলত এক্ষেত্রে আবারও বিভিন্ন মহল থেকে বলা হয়, রাজনৈতিক মহল থেকে বলা হয় সবটাই কিন্তু যে রাজনৈতিক কারণে এবং ভোট বাক্সের কথা মাথায় রেখেই এই বিষয়টির দিকে আহ, তৎপরতা থাকে। এক এক সময় এক একটা সরকারের ক্ষেত্রে একটা প্রেশার থাকে তাদেরকে ভোট বাক্স বাঁচানোর জন্য। কিন্তু আপেক্ষিকভাবে দেখলে এটা তো মনেই হয় যে গোটা দেশে কেন একই আইন হবে না। আমার ক্ষেত্রে আমি যে ধর্মের, হিন্দু ধর্মের মানুষ, মুসলিম ধর্মের মানুষের ক্ষেত্রে কেন আলাদা আইন হবে, সুযোগ সুবিধার ক্ষেত্রে কেন আলাদা হবে, এই এই বিষয়গুলো কিন্তু হওয়া উচিত বলে অনেকে মনে করেন। অনেকে মনে করেন যে না, হওয়া উচিত নয়। তাদের প্রত্যেকটা ধর্মের ধর্মে তাদের আচার আচরণ একরকম নয়, আচার বিচার একরকম নয়, আইনও সেক্ষেত্রে এক হওয়া উচিত নয়। তবে এই ক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখা দরকার যে এই অভিন্ন দেওয়ানি বিধিতে কিন্তু কোথাও আচার আচরণের ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই। অর্থাৎ আমি বা অন্য ধর্মের মানুষজন যে যেমন করে আচার আচরণ করে থাকেন সেটাতে কোনো বাধা নেই। উম সে তার মতন করে করতেই পারেন। কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে যে সমস্যা থাকবে, সমস্যা রয়েছে, সেই দাবিও কিন্তু তোলা হচ্ছে। একদিকে মুসলিম পার্সোনাল ল বোর্ড যেমন রয়েছে, বা আমি যে সমস্ত উপজাতি বা আদিবাসীদের কথাগুলো বলছিলাম তাদের নিজস্ব ধর্ম রয়েছে। কোনো কোনো ধর্মে রয়েছে যে তাদের মহিলারাই হেড করে, পুরুষরা নয়। সেক্ষেত্রে তাদের কি হবে? তারা এই বিষয়টাকে কিভাবে দেখবেন গোটা দেশে যখন এই আইন লাগু হয়ে যাবে। আরেকটা বিষয় যে এই আইন আ লাগু কি আদৌ হবে? নাকি শুধুমাত্র একটা জুজু দেখানো যে এটা করা হবে, এটা করা হবে বলে কোনো সম্প্রদায়গুলোকে বা কোনো সম্প্রদায়কে বিষয়টার মধ্যে রাখা যে তোমাদের জন্য ভাবা হচ্ছে। এবং এই জায়গাটা একটা কোথাও গিয়ে মূল্য ঝোলানোর মতন বিষয় নয় তো সিএএ এর মতন। যদিও সিএএও কিন্তু এখন বলা হচ্ছে যে তারা এই সিএএ এর বিধি আনতে চলেছেন। খুব দ্রুতই হয়তো আনা হবে। আশা করি আমি এই ইউনিফর্ম সিভিল কোড কি এবং কেন নিয়ে আসার প্রয়োজনীয়তা রয়েছে সেটা আ কিছুটা অন্তত সরল করে বোঝানোর চেষ্টা করলাম। বোঝাতে পারলাম এই আশা রাখবো। তবে আমি ভিডিও শেষে এটা বলবো আপনাদেরকে যে অতি অবশ্যই এটা কিন্তু শেষ নয়। আমাকেও আরো পড়াশোনা করতে হবে। আপনাদেরকেও যদি এই সম্পর্কে আরো জানতে চান, পড়াশোনার শেষ নেই, পড়াশোনা করতে পারেন। করুন এটাও বলবো। এবং বহু ভিডিও রয়েছে এই সংক্রান্ত ১.৫ ঘন্টা ২ ঘন্টা ভিডিও রয়েছে। সেই ভিডিও আপনারা দেখতে পারেন। তবে যাদের একেবারে মনে হচ্ছে বিষয়টা কি আ খায় না, মাথায় দেয়, মাথায় ঢুকছেই না কিছুতে, তাদের জন্য সরল করে ছোট করে বলার চেষ্টা করলাম আমি। আ যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।